সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লন্ডন বাংলা টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেন্টিস্ট্রিক গাইডলাইন। এই করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের যদি কারো দাঁতের সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করা যায় সে নিয়ে যেসব গাইডলাইন আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মেহমান আমরা পেয়েছি। আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে আমি পরিচয় করিয়ে দিব ডাক্তার নাফিজ জামায়াতকে। উনি কনসালটেন্ট স্পেশালিস্ট ডেন্টিস্ট্রি, হসপিটাল ইউনিভার্সিটি সায়েন্স, মালয়েশিয়া। ডক্টর নাফিজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইনশাআল্লাহ অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা আলাপ করব এবং এটা সাধারণের জন্য খুব উপকারী হবে, অন্তত এই মুহূর্তে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। প্লাস আমরা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন কনফারেন্সে আপনার লেকচার শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় ম্যানেজ করে আমাদেরকে দেওয়ার জন্য। সেই সাথে আমি আমাদের দ্বিতীয় যে গেস্ট আছেন ওনার সাথে পরিচয় করিয়ে দিব। অত্যন্ত মেধাবী একজন মানুষ, তার নাম হচ্ছে ডক্টর এহসানুল হক অপু, রিসার্চ অ্যাসোসিয়েট অ্যান্ড ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মিশিগান স্টেট ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আসসালামু আলাইকুম ডক্টর অপু, কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনাদের ধন্যবাদ আমাদেরকে আজকে এই টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। জানি আপনারা দুজনই ব্যস্ত মানুষ, কাজে বিজি, তারপরে যে আপনারা দুজন সময় বের করেছেন সেজন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি, আমাদের আলোচনা অনুষ্ঠানে। প্রথমে আমি যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে দয়া করে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিন। দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান আমাদের সাথে আছেন, তারা আপনাদের কোনো ধরনের কনসার্ন থাকলে, কোনো ইনকোয়ারি থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। তো ডাক্তার নাফিজ, আমি আপনার কাছে প্রথমে, যেহেতু আমরা জানি আপনি মালয়েশিয়াতে আছেন, আমরা আমাদের ডেন্টিস্ট্রির আলোচনা শুরুর আগে আপনার কাছ থেকে মালয়েশিয়ার ব্যাপারটা একটু জানতে চাবো। ওখানকার করোনা ভাইরাসের পরিস্থিতি কি? ধন্যবাদ। মালয়েশিয়াতে বর্তমানে করোনা ভাইরাসের যদি সার্বিক পরিস্থিতি বলি, এটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। কিন্তু এটাও আবার আমরা জানি যে একটা সেকেন্ড ওয়েভ বলে একটা বিষয় আছে যেটা আসতে পারে। তো এখন এই মুহূর্তে আমরা যে কারণে বলছি যে পরিস্থিতিটা অনেক নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, কারণ হচ্ছে আমাদের সুস্থ হয়ে যাওয়া মানুষের সংখ্যা আস্তে আস্তে সংখ্যাটা অনেক বাড়ছে এবং আমরা একটা ব্যবধান কমিয়ে আনতে পেরেছি আক্রান্ত হওয়ার সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়া মানুষের সংখ্যা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে কটা স্টেট আছে সেই স্টেটে দেখা গেছে যে গত 2 সপ্তাহ আগেও যেভাবে মানুষরা আক্রান্ত হচ্ছিল তার শতকরা 30-40% এখন আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কমে এসেছে। এটাকে আমরা একদম আন্ডার কন্ট্রোল বলছি। বিশেষ করে আমি যে স্টেটে আছি সেই স্টেটে, কেলান্তান স্টেট, এখানে লাস্ট 7 দিন ধরে আমরা অলমোস্ট 0 কেস। এটাও আরেকটা মানে ভালো একটা সাইন। আরেকটা কম্পারিজন যদি দেই, আমরা মালয়েশিয়াকে সাধারণত বলা হয় সাউথ ইস্ট এশিয়া। এটা খুবই একটা স্ট্রিক জোন। সো এখানে 3টা বড় বড় দেশ আছে, থাইল্যান্ড, মিয়ানমারের পরে থাইল্যান্ডের পরে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। আমরা যদি কম্পেয়ার করি ইন বিটুইন এই 3টা দেশের মধ্যে মালয়েশিয়ার কন্ডিশন স্টিল অনেক ভালো। তো এটা এখন অনেকটা নিয়ন্ত্রণ, কিন্তু আমরা আবারও খুব সচেতন, কারণ একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে। আপনারা কি এখনো লকডাউনের মধ্যে আছেন? যেহেতু আপনাদের গত 7 দিন ধরে কোনো কেস নাই বলছেন যে আপনার শহরে, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কি এখনো লকডাউনে আছেন? না, আমরা এখন অ্যাকচুয়ালি টেকনিক্যালি লকডাউনের মধ্যে নাই। আমাদের এই ফেজটাকে বলা হচ্ছে এমসিও, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। এটা লকডাউন না, আমাদের মুভমেন্টটাকে খুব রিজিড করে দেওয়া হয়েছে। আমি একটু উদাহরণ দিই, আমার যেরকম একটা নিজস্ব গাড়ি আছে, আমি যদি আমার দৈনন্দিন প্রয়োজনের কোনো কাজে যদি আমাকে বের হতেই হয়, তাহলে আমি শুধু এই গাড়িতে করে একজন মানুষ যেতে পারবো, আমি আমার পরিবারবর্গকে সেই গাড়িতে নিতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে যে আমরা গ্রোসারিজ বা সুপার শপ, মলে গেলে সোশ্যাল ডিস্টেন্সিং এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে। একজনের সাথে আরেকজনের যাতে অ্যাটলিস্ট 6 to 7 ফিট ডিস্টেন্স থাকে, এবং প্রত্যেকটা কম্পোনেন্টে নির্দিষ্ট সংখ্যক লোককে এন্ট্রান্স করতে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। সো সবকিছুর মধ্যে একটা রিজিডিটি, মানে একটা কন্ট্রোলড আছে। সো এটাকে নাম দেওয়া হয়েছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, কারণ এটার একটা অবজেক্টিভ হচ্ছে যে ইকোনমিকে সাস্টেনেবল করতে হবে। কারণ একেবারে লকডাউন অনেক সময় দেখা যায় যে সাকসেসফুল করা যায় না।
সো এটা এটা ইটস এ কাইন্ড অফ লকডাউন, আবার নন লকডাউনের মাঝামাঝি। সো এটাকে নাম দেওয়া হয়েছে এমসিও, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। এখন এই এমসিওটাও চলবে আমাদের 28 তারিখ পর্যন্ত। সো আমাদের প্রাইম মিনিস্টার হোপফুলি 3 থেকে 4 দিন আগে হয়তো বা জানাবে এটা এক্সটেন্ড হবে কি হবে না। আপনাদের কি, আমি যতটুকু জানি যে আমাদের এখানে যেরকম ফিলিপিনে যে আমাদেরও কিন্তু একজনের বেশি বের হওয়া যাবে না, একটা বাসা থেকে কোয়ারেন্টাইন পাস আছে সেটা নিয়ে বেরোতে হয়, কিন্তু শুধু সুপার শপ খোলা, এছাড়া কিন্তু সব ধরনের মল, স্কুল, কলেজ সবই কিন্তু বন্ধ। আপনাদেরও কি এরকম? হ্যাঁ, মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মধ্যে আরো কিছু বিষয় ছিল। সেটা হচ্ছে যে স্কুল কলেজ বন্ধ থাকবে, ইউনিভার্সিটি গুলোতে সব অনলাইন টিচিং হবে, কোনো ফেস টু ফেস টিচিং হবে না। আর যেগুলো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস সেগুলোই একমাত্র খোলা। সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস বলতে হচ্ছে গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিস সেই ডিপার্টমেন্ট গুলাই খোলা, কিন্তু গভর্নমেন্টের নন সোশ্যাল ওয়েলফেয়ার অন্যান্য কিছুই কিন্তু খোলা নাই, সবই বন্ধ। তো এগুলা এগুলা হ্যাঁ, স্কুল কলেজগুলা এখন রীতিমতো সবই বন্ধ। ইনফ্যাক্ট আমাদের যে মেডিকেল হসপিটাল গুলাও আছে সেগুলোকেও মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মধ্যে নিয়ে আসা হয়েছে। কোনো ধরনের ফ্যান্সি ট্রিটমেন্ট, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা আছে না অনেক ধরনের ট্রিটমেন্ট, যেমন ডার্মাটোলজি ডিপার্টমেন্ট, আদার্স যেগুলা আমরা একটু ওয়েট করতে পারি, হ্যাঁ, বা টেলিমেডিসিন করা যেতে পারে, সেগুলা ওইভাবেই হচ্ছে। ওগুলো মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে ওদের ডিপার্টমেন্ট গুলো ওই হসপিটালে বন্ধ, শুধুমাত্র ইমার্জেন্সি গুলো খোলা। ব্যাংকিং এর ক্ষেত্রেও মালয়েশিয়া ইজ এ ভেরি হাইলি ডেভেলপিং কান্ট্রি, তো এখানে প্রচুর অনলাইন অ্যাক্টিভিটি হয়। আমাদের এখানে প্রত্যেকটা ব্যাংকেরই অনলাইন অ্যাপস আছে, সবকিছুই ভার্চুয়াল অনলাইন ট্রানজেকশনের মাধ্যমেই হচ্ছে। এর পাশাপাশি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা গভর্নমেন্ট এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রিক্যাল বিলস, ইন্টারনেট বিলস, এগুলো ফর দ্য টাইম বিং ফ্রিজ করে দেওয়া হয়েছে। সো 1 মাস 2 মাস এই ব্যাপারে মানুষকে খুব একটা বেশি ভাবতে হবে না, মানে যে ফিজিক্যালি গিয়ে যে বিলটা দেওয়ার ব্যাপার, হ্যাঁ, কেউ যদি পারে সেটা অনলাইনে দিয়ে দিতে, সে দিয়ে দিতে পারবে। তো এই কিছু কিছু জিনিস আর কি এমসিওর আন্ডারে, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার মানে এমসিওর আন্ডারে নিয়ে আসা হয়েছে। আপনাকে ধন্যবাদ নাফিজ। আমি ডাক্তার অপুর কাছে যাব। যদিও অপু, ডাক্তার অপু আমেরিকার একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কিন্তু বর্তমানে আমি যতটুকু ওনার সাথে কথা বলেছিলাম জানলাম যে উনি ফিনল্যান্ডে আটকা আছেন, সম্ভবত একটা কাজে গিয়েছিলেন, যার কারণে উনি তারপরে হয়তো উনি ওখানে আটকে গেছেন। তো ডাক্তার অপু, এই যে আমেরিকা, ইউরোপ, হ্যাঁ, এই উন্নত বিশ্বের এই দেশগুলাতে এত সংক্রমণ, তাদের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, কিন্তু এরপরে আমরা দেখছি যে তারা কিন্তু ওই ওয়ার্ল্ড মিটারটা কিন্তু তারাই লিড করছে। এর কারণটা কি? ধন্যবাদ। আসলে আমি যদি প্রথমে আলাদা করে যদি বলি, ইউরোপেরটা আমি ফার্স্টে বলি, কারণ চায়নার পর আসলে ইউরোপে ফার্স্ট হিটটা করে। তো ইউরোপের সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এদের ফ্রিডম অফ মুভমেন্ট এবং ওপেন বর্ডার সিস্টেম যেটা বলে। তো এখন কেউ যদি চায়না থেকে আসে, সে ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশ হয়ে, মানে সাধারণত অনেকগুলো কান্ট্রি তারা ভিজিট করে। তো এখন প্রথম যখন চায়নার পর যখন ফার্স্টে যখন ইটালিতে হিট করলো, তো তখন দেখা গেল যে ইটালি একটু, নর্দার্ন ইটালিটা একটু লকডাউন করলো, কিন্তু বাকি ইউরোপ তখন মোটামুটি নর্মাল ছিল। আমরা নিজেরাও ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সুইজারল্যান্ডে মিটিং ছিল, আমরা ওগুলো ঠিক মতো করেছি, এবং মানুষের মুভমেন্টও ছিল পুরোপুরি, পুরো ফ্রিকোয়েন্ট মুভমেন্ট ছিল। তো এই একটা কারণে ইউরোপে দেখা যায় যে আপনার স্প্রেড অফ ডিজিজটা খুব তাড়াতাড়ি হয়, কারণ তখন পর্যন্ত অনেকে এটা শিওর ছিল না যে এটা হিউম্যান টু হিউম্যান কমিউনিকেবল ডিজিজ বা সামথিং। তো ইউএসএ আর ইউরোপের সবচেয়ে বড় ইয়াটা হচ্ছে এরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে বেশি কাজ করে, এদের পাবলিক হেলথ ডিপার্টমেন্টগুলো এবং হসপিটালগুলোও সেম। তো ইউরোপে আমি স্পেশালি যদি বলি যে ফিনল্যান্ডের কথা, যে ফিনল্যান্ড বর্ডার শেয়ার করে হচ্ছে নরওয়ে এবং সুইডেনের সাথে, মানে ওপেন বর্ডার, মানে ওখানে আপনি ড্রাইভ করে চলে যেতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে 1 আওয়ারের ভিতর। আমরা এরকম রেগুলার ড্রাইভ করি। তো অনেকে আছে যে সুইডেনের বর্ডার টাউনে থাকে, ফিনল্যান্ডে এসে জব করে, ফিনল্যান্ডের বর্ডার টাউনে থাকে, নরওয়ে গিয়ে জব করে। সেই সব কারণে দেখা গেল যে নরওয়ে যখন বর্ডার লক করলো, ফিনল্যান্ডও যখন বর্ডার লক করলো, সুইডেন বর্ডার লক করে নাই। সো ওরা ওগুলো আসলে 100% পুরোপুরি ব্লক করতে পারে নাই। আর ইউএস এর ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই ইউএসএ তে ইউরোপের মতো ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম নাই, এখানে ইন্স্যুরেন্স বেস সিস্টেম। কিন্তু ইউএসএ তে যদি দেখি যে এখানে মেজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই আছে প্রায় ওয়ার্ল্ডের টপ 60টার ভিতর, মোট টপ 40টাই হচ্ছে ইউএসএ তে। তো ওদের ফ্রিডম অফ মুভমেন্ট আরো বেশি, ওদের এয়ারলাইন ট্রাভেল হচ্ছে র্যান্ডম, মানে সকালে গিয়ে রাত্রে ফ্লাইটে এসে পড়ে মিটিং করে। সো ওইটা একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলছে। আর হচ্ছে ওদের ক্যালিফোর্নিয়ার কোস্টে যে ক্রুজ শিপটা ছিল ওখান থেকে ফার্স্টে স্প্রেড করছে, কিন্তু ওয়েস্ট কোস্টের থেকে ইস্ট কোস্টে দেখা গেছে যে আপনার এখানে মাস ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার আছে। কারণ ওয়েস্ট কোস্টে, ক্যালিফোর্নিয়া স্টেটে, ওটা এত বড়, ওখানে সাধারণত কেউ ম্যাস
ট্রান্সপোর্ট সাধারণত বেশিরভাগ লোকজন ইউজ করে না, প্রত্যেকে পার্সোনাল কার ভেহিকেল ইউজ করে। আর নিউ ইয়র্ক বা যেসব স্টেটগুলো একটু বেশি কনজেস্টেড এবং যেখানে পাবলিক ট্রান্সপোর্টের উপরই সবাই ডিপেন্ডেন্ট, তো ওখানে দেখা গেছে যে আপনার কন্টামিনেশন বা স্প্রেডটা বেশি হয়েছে। ইভেন ইফ আমাদের বাংলাদেশি কমিউনিটিরও যারা ইনফেক্টেড হয়েছে তারা ম্যাক্সিমামই ছিলেন বিজনেসের সাথে জড়িত। তার মানে হচ্ছে যে তারা ওয়াইড ভ্যারাইটি অফ পিপলের সাথে তাদের মানে কন্ট্যাক্ট ছিল, মানে ফিক্সড কোনো পপুলেশনের সাথে না। কিন্তু পপুলেশন ওয়াইজ ওদের হেলথ কেয়ার অবশ্যই অনেক ডেভেলপ ইউএস এর, আমি ইউরোপেরও বলবো, কিন্তু এটার জন্য এই ওয়েভটার জন্য আসলে তারা রেডি ছিল না। কারণ প্রত্যেকটা হাসপাতালে যে ধরনের আইসিইউ সাপোর্ট লাগে এগুলো আসলে সব জায়গায় ইকুইভ্যালেন্ট থাকলেও দেখা গেল যে আইসিইউ বেডের সাপোর্ট হয়তো কম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউরোপে স্পেন ইটালিতে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি এজড পপুলেশনের কান্ট্রি। ফিনল্যান্ডও যদি আমি দেখি, এখানে দেখা গেল যে 10 to 15% পাবলিক সিটিজেন হচ্ছে অ্যাবভ 70 ইয়ার্স অফ এজ। তো এখন কেউ যদি প্রেডিক্ট করে যে 5 লাখ লোক আক্রান্ত হবে, তো সেই হিসাবে ওদের যাদের 70 ইয়ার্স এর থেকে বেশি বয়স যারা, তাদের সংখ্যাই হচ্ছে দেখা গেল 12 থেকে 13 লাখ। সো আক্রান্তের সংখ্যা নরমালি অনেক হ্যাঁ বেশি। ধন্যবাদ। আপনি কি একটু বলবেন যে ওখানকার যে আমাদের তো অনেক ইমিগ্রেন্ট ডাক্তার আছেন ইউএসএ তে, অনেক ডাক্তাররাই কিন্তু আছেন ফ্রন্টলাইনার হিসাবে কিন্তু কাজও করছেন অনেকে, তো ওনাদের এখনকার অবস্থাটা কি ইউএসএ তে? আমাদের সাথে আসলে খুব ভালো মতো পরিচিত বা আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই এখন ইউএসএ তে স্টেট লেভেলে রিসার্চে এবং বোথ ক্লিনিক্যাল কাজে তারা ফ্রন্ট লাইনে আছে। ইভেন ইফ ইউকে তো যেমন এনএইচএস এ অনেকে আছে। আমার পরিচিত একজন বড় ভাই, উনি রিসেন্টলি, আমি কালকে ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে উনি করোনা থেকে কিউরড হয়েছেন আর কি, মানে করোনা নেগেটিভ হয়েছে। হ্যাঁ, সো হি ওয়াজ আ ফ্রন্ট লাইনার মানে এনএইচএস এ। তো এখন অবশ্যই ইমিগ্রেন্ট ডাক্তারদের কমিউনিকেবল ডিজিজের এক্সপেরিয়েন্স অনেক বেশি। সাপোজ বাংলাদেশ থেকে ঢাকা মেডিকেলের যে গ্র্যাজুয়েট যাচ্ছে ইউএসএ তে, তার দেখা গেল ইনফেকশাস ডিজিজের উপর তার দখল অনেক বেশি একজন নন ইমিগ্রেন্ট ডাক্তারের কাছ থেকে। তো তারা আসলে সবাই যথাসাধ্য চেষ্টা করতেছে, কিন্তু মেইন সমস্যা হয়ে গেছে পিপিই এবং হচ্ছে আরো নেসেসারি যে মেডিকেল ইকুইপমেন্ট, এগুলোর কিছু শর্টেজ আছে। মানে বলতে চাচ্ছেন যে শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে, উন্নত বিশ্বে, আপনি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সবখানেই আপনার এই পিপি বা এই যে মানে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা, সেটা শর্টেজ আছে। হ্যাঁ, ইভেন আমি এটাও শেয়ার করতে চাই যে ফিনল্যান্ডে ওরা একটা মাস্ক বা পিপির একটা ডিল ওরা করেছিল প্রায় 18 মিলিয়ন ইউরোর। তো ওরা পেমেন্ট করে দিচ্ছে, কিন্তু ওদের যখন ইকুইপমেন্ট তারা রিসিভ করে দেখে যে ডিফেক্টেড ইকুইপমেন্ট অনেক কিছু, মানে অ্যাকর্ডিং টু আইএসও গাইডলাইন অনুযায়ী নাই। কারণ হইতে পারে যে কোম্পানি তারা ফ্রড করছে, অথবা তারা হয়তো বেশি হারি করতে গিয়ে হয়তো তারা কোয়ালিটি মেনটেন করতে পারে নাই। তো এটা আসলে প্রত্যেকটা দেশেই এরকম কিছু না কিছু সিচুয়েশনে পড়তেছে যাদের নিজস্ব আপনার প্রোডাক্ট করার ক্যাপাবিলিটি নেই। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার অপু। আমি ডাক্তার নাফিজের কাছে একটু জানতে চাবো যে অনেক ডেন্টিস্ট যারা শেয়ার করছেন, যারা টেলিমেডিসিনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে, যে অনেকে আসতে চাচ্ছে যে আমার মাড়ি দিয়ে রক্ত পড়ছে, হ্যাঁ আমি একটু দেখাতে চাই বা এই টাইপের। তো এখনকার এই সিচুয়েশনে আপনি রোগীদের উদ্দেশ্যে কি বলবেন যে কোন কোন সমস্যাগুলা নিয়ে একজন পেশেন্টের ডেন্টিস্টের চেম্বারে যাওয়া উচিত এবং কোন কোন সমস্যাগুলা নিয়ে যাওয়া উচিত না, কেন উচিত না, সেটাও যদি একটু আপনি আলোকপাত করতেন ভালো হতো। ধন্যবাদ অর্কা। আসলে এখন একটা ক্রাইসিস মোমেন্ট, এবং আমরা খুব ভালোভাবেই জানি যে কোনো ভাবেই ভাইরাসটা স্প্রেড করতে পারে। তো যখন করোনা ভাইরাস প্যান্ডেমিক আকারে সারা বিশ্বেই ছড়িয়ে পড়লো, তখন একটা ক্লাসিফিকেশনের দিকে সবাই নজর দিল যে কোন কোন পেশা এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে চলে গেল। তো এই ক্লাসিফিকেশনটা এরকমই ছিল যে এরকম হাই রিস্ক, তারপর গ্র্যাজুয়ালি একটু কম রিস্ক বা অথবা সেফ। যেমন আমরা এখন অনলাইন আলাপ আলোচনা করছি, যারা অনলাইন বিজনেস করে তারা রিলেটিভলি সেফ। কিন্তু দেখা গেল যে হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে অন্যান্য কিছু প্রফেশনাল ডেসক্রিপশনের সাথে ডেন্টিস্ট্রিটাও পড়ে গেল। এর একটা মেইন রিজন হচ্ছে আমরা যে ডেন্টাল কাজগুলো করি, এখানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় যেটাকে অ্যারোসল বলা হয়। আসলে অ্যারোসলটা হচ্ছে এক ধরনের ধোঁয়া। সো ওই ধোঁয়ার মধ্যেই দেখা যায় যে ভাইরাস পার্টিকেলস রোগীর মুখ থেকে ওই ডেন্টাল চেম্বারে ছড়িয়ে পড়ার একটা
মানে বিশাল একটা চান্স সুযোগ তৈরি হয়ে যায়। তো এটা আসলে আমাদের সাধারণ জনগণকে বুঝতে হবে যে ডেন্টাল ক্লিনিকে যাওয়া এখন এই মুহূর্তে যখন দেখা যাচ্ছে যে কমিউনিটিতে এই ভাইরাসটা স্প্রেড করে গিয়েছে। আমি যদি বাংলাদেশের কথা বলি, এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু বেশ রেড শো করছে ম্যাপে যে এখানে প্রচুর কেস। তো এখন প্রশ্ন হলো যে যদি আসলেই ডেন্টাল ক্লিনিক একটা পোটেনশিয়াল স্প্রেডের ভাইরাস স্প্রেডের সোর্স হয়, তাহলে আমি কি করব যদি আমার এমন কোনো কন্ডিশন আসে যে যেখানে আমাকে দাঁতের চিকিৎসার জন্য যেতে হবে। তো সেখানে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে যদি আপনার এমন কোনো কন্ডিশন থাকে যে আপনার তীব্র দাঁতের ব্যথা, তাহলে আপনি সেটা নিয়ে ট্রিটমেন্টের জন্য ডেন্টাল প্রফেশনালের কাছে আপনার রিকোয়েস্ট করতে পারেন, অনুরোধ করতে পারেন তার সাথে দেখা করার জন্য। এমন যদি হয় দেখা গেল যে কোনো দাঁতের গোড়া একেবারেই ফুলে গেছে, ফুলাটা আরো বাড়ছে, আরো কিছুদিন অপেক্ষা করার পরে গালটা ফুলে গেল, ঠিক আছে, এবং তার সাথে ব্যথাও আছে, এবং আপনি খুব এক ধরনের ডিসকমফোর্টের মধ্যে আছেন, ঘুমাতে পারেন না, ঠিক আছে, আপনার খাওয়া দাওয়ায় অসুবিধা। আমি একেবারে একদম সাধারণ মানুষ যেভাবে এই কমপ্লেন গুলো আমাদের কাছে করে আমি সেই ভাষাই বলছি, আমি কোনো মেডিকেল টার্মিনোলজিতে যাব। অবশ্যই জি। তো এরকম একটা কন্ডিশনেও কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে। কেন যেতে হবে? কারণ আপনার যদি আসলেই গালের মুখের ভিতরে কোনো জায়গায় ইনফেকশনের কারণে ফুলে যায়, আমাদের এই মুখ গহ্বরটা এমন একটা জায়গাতে আছে যে এটা থেকে কিন্তু আমাদের শ্বাসনালীর দূরত্বটাও খুব কাছে, আবার আমাদের হার্টও খুব কাছে, আবার আমাদের ব্রেনও খুব কাছে। সো আমরা কখনোই চাবো না কোনো ডেঞ্জার কোনো বিপজ্জনক কোনো ইনফেকশনস এই ভাইটাল জায়গাগুলোতে যাক। তাহলে এটাও একটা খুব পোটেনশিয়াল ইমার্জেন্সি। এমন যদি হয় বাসার মধ্যে অনেক সময় দেখা যায় যে মানুষ বিভিন্নভাবে পড়ে গিয়ে বা আঘাতপ্রাপ্ত হতে পারে, বা কোনো জরুরি কাজের জন্য বাইরে গেল, অল্প দেখা গেল যে এক সপ্তাহে একবার বেরোলো, কিন্তু রাস্তায় একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো বা পড়ে গেল, হ্যাঁ, যার কারণে দেখা গেল যে একটা দাঁতের মধ্যে একটা হালকা ফ্র্যাকচার বা ক্র্যাক লাইন আসলো, ঠিক আছে, তারপরে বাসায় ব্যাক করার পরে রাতের বেলা ঘুমোতে গিয়ে দেখলো প্রচুর ব্যথা। এটাও একটা কন্ডিশন যে এই মুহূর্তে আপনাকে একজন দন্ত চিকিৎসক ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। মানে সেটা হচ্ছে খুব ইমার্জেন্সি যেগুলা থেকে আপনার পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে, সেসব ক্ষেত্রে শুধু যাবে। তাইলে ধরেন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে একজন যারা কনশাস যে আমি রুটিন চেক আপ করাবো বা আমি স্কেলিং করাবো অথবা আমার একটা ফিলিং লাগবে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? গাইডলাইন গুলা কি হবে? গাইডলাইন গুলো হচ্ছে যে এখন আপনি ধরুন যে আমার একটা কন্ডিশন চলে আসলো যে আমাকে আসলে এখন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তো এটার জন্য এখন পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট। আপনি চাইলেই কিন্তু হেলথ কেয়ার প্রফেশনালের কাছে সরাসরি অ্যাক্সেস পাবেন না, কারণ সেখান থেকে কিন্তু প্রচুর ভাইরাস ইনফেকশন ছড়াচ্ছে। এটা কিন্তু সবাই এই বিষয়ে কিন্তু মোটামুটি একমত। সো আমাদেরকে কিছু এভিডেন্স আমাদের কিছু ইনফরমেশন তৈরি করতে হবে, যেগুলা আমরা আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারকে বললে হেলথ কেয়ার প্রোভাইডার আমাদেরকে তাদের কাছে যাওয়ার জন্য একটা পারমিশন দিবে যে হ্যাঁ আপনি আসেন, পরামর্শ দিবে যে আপনি আসেন। সেটা হচ্ছে কিরকম, যে এখন যেটা বলা হচ্ছে টেলিমেডিসিন। এখন এই মুহূর্তে যদি যে কোনো ধরনের মেডিকেল সেবার জন্য প্রথম যে জিনিসটা সবচেয়ে কার্যকর সেটা হচ্ছে টেলিমেডিসিন। আমি সবাইকে অনুরোধ করব, দেখেন আমাদের পরিবারের সবারই কিন্তু নিজস্ব পারিবারিক ডাক্তার থাকে না? অবশ্যই ডাক্তার থাকে, আমাদের ফ্রেন্ড সার্কেলও ডাক্তার আছে। এই বিপদের সময়ে যেহেতু হাসপাতালগুলোতে একটা তীব্র ক্রাইসিস, আমরা যেটা চেষ্টা করব যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো যারা হচ্ছে ডাক্তার তাদের সাথে কমিউনিকেশনটা মেনটেন করব। কি জন্য? অ্যাটলিস্ট আমি টেলিমেডিসিন পাবো, তাই না? তো এরকম যদি ফ্যামিলিতে এরকম কোনো ডেন্টাল সার্জন থাকে, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করেন। ধরেন আমি একজন ডেন্টাল সার্জন, আমার ফ্যামিলিতে বলা আছে যে কারো কোনো সমস্যা হলে অন্তত পরামর্শের জন্য আমাকে ফোন করো। তো কেউ হয়তো আমাকে ফোন করে বলতে পারে যে আমার এই প্রবলেম, তখন ওই ডেন্টাল সার্জন তাকে কতগুলো প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে কারণ যে এই সমস্যাটা কথা তার ডেন্টাল সার্জনের সাথে শেয়ার করবে, সে তো আসলে ডেন্টাল চিকিৎসার জন্য যেতে যাচ্ছে, তাই না? সো ফোনের অপর সাইড থেকে ডেন্টাল সার্জন তাকে কিছু প্রশ্ন করবে যে ঠিক আছে তুমি আসতে পারো ডেন্টাল ক্লিনিকে বা হসপিটালে এই ট্রিটমেন্টের জন্য, কিন্তু আমাদের কিছু ইনফরমেশন জানার আছে যে তুমি বিগত 7 থেকে 14 দিন তোমার এমন কোনো হিস্ট্রি আছে যেখানে তোমার এই করোনা ভাইরাস উপসর্গ থাকা কোনো মানুষের সংস্পর্শে যাওয়ার, এটা হতে পারে। অথবা আরেকটা প্রশ্ন করতে পারে যে তুমি কি এমন কোনো জায়গাতে শেষ 7 থেকে 14 দিন তুমি কি ভিজিট করেছো যেখানে এই করোনা ভাইরাস বেশি পাওয়া গিয়েছে। তৃতীয় প্রশ্নটা এটা করা হবে যে আপনার মধ্যে কি কোনো করোনা ভাইরাসের কোনো উপসর্গ
জ্বর, ঠান্ডা, কাশি বা হালকা শ্বাসকষ্ট এরকম কিছু আছে কিনা। সো এই প্রশ্নগুলো কিন্তু ফার্স্টে ফোনে করা হবে। এটা কিন্তু অলরেডি জার্নাল অফ ডেন্টাল রিসার্চে তারা কিন্তু অলরেডি এটা তাদের গাইডলাইনে হিসেবে পাবলিশ করেছে। তারা বলেছে যে ইনিশিয়াল স্ক্রিনিংটাই শুরু করতে হবে হচ্ছে টেলিফোন বা টেলিমেডিসিন স্ক্রিনের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে টেলি স্ক্রিনিং। সো এই প্রশ্নগুলো ফার্স্টে টেলি স্ক্রিনিং করা হবে। যদি এগুলা নেগেটিভ হয় তাহলে তাকে সেকেন্ড ফেজের কিছু কোশ্চেন করা হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে ট্রায়াজের সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে যে তার যে প্রবলেমটা এটা আসলেই ইমার্জেন্সি কিনা। তো সেখানে তাকে বলা হবে যে আপনার ব্যথাটা কিরকম। আচ্ছা, আমি যদি আপনার ব্যথাটাকে 10-এর মধ্যে রেটিং করতে চাই তাহলে আপনি ব্যথাটাকে কত রেট করবেন, তাই না? এই বিষয়গুলো আছে, ঠিক আছে? তো ওই যদি কারো ডেন্টাল পেইন, দাঁতের ব্যথা থেকেই থাকে, সে যদি বলে যে না আমার ব্যথা খুবই তীব্র, হ্যাঁ আমি এটাকে 10 আউট অফ 10 অথবা 10 আউট অফ 9, সাধারণত জার্নাল অফ ডেন্টাল রিসার্চে সাজেস্ট করা হয়েছে যদি পেইন 6 এর উপরে চলে যায় তাহলে এটা একটা ইমার্জেন্সি। দেখতে হবে। এটা পাবলিশড, এটা আমার কথা না, আমি যে কথাগুলো বলছি সব রেফারেন্স। তাহলে তার টেলি স্ক্রিনিংটা শেষ হলো। এখন এই রোগী তার চিকিৎসার জন্য তার হেলথ কেয়ার প্রফেশনালের কাছে যাবে। এইখানে একটা বিষয় আছে যেটা খুব পরিষ্কারভাবে বলতে চাই, সে কি কোনো প্রাইভেট ডেন্টাল প্র্যাকটিশনারের ক্লিনিকে যাবে ঠিক এই মুহূর্তে আজকের দিনে? না। বিভিন্ন জার্নাল তাদের গাইডলাইন, ইন্টারন্যাশনাল জার্নালে তারা যে গাইডলাইনগুলো দিয়েছে তারা বলছে যে না, এখন আপনি যদি এই ইমার্জেন্সি ডেন্টাল ট্রিটমেন্ট পেতে চান আপনাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, ডেন্টাল হসপিটাল বা বড় হসপিটাল যাদের ডেন্টাল আউটডোর আছে এবং যারা যে প্রিপারেশনটা নিয়ে আছে আপনার এলাকায়, আপনি সেখানে যাবেন। তো এটা হচ্ছে এই পর্যন্ত একটা স্টেপস বিফোর একজন মানুষ ওই ডেন্টাল ট্রিটমেন্ট সেন্টারে পৌঁছানোর আগ পর্যন্ত। ধন্যবাদ ডক্টর নাফিস। আমি ডাক্তার অপুর কাছে প্রশ্ন করব। ডক্টর নাফিসের কথার সূত্র ধরেই আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি, এই যে বড় বড় হসপিটালের ডেন্টাল আউটডোরে যাবে পেশেন্ট, কেন প্রাইভেট চেম্বারে না? এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? কেন প্রাইভেট চেম্বারকে অনুৎসাহিত করা হচ্ছে? কারণ অনেক পেশেন্টই আমাদের কাছে কমপ্লেন করে যে ভালো সময় ডেন্টাল সার্জনরা ওনারা চেম্বার খোলা রাখছেন, রুগী দেখছেন। এখন আমাদের দুর্যোগপূর্ণ সময় যাচ্ছে, আমাদের ইমার্জেন্সি যাচ্ছে, কিন্তু ওনারা তো এখন রুগী দেখছেন না বা দেখতে চাচ্ছেন না। তো আপনি এই ব্যাপারে কি বলবেন? আসলে বাংলাদেশের কনটেক্সটে এটা পুরোপুরি একটা রাইট ডিসিশন। ইভেন ইউরোপেও কিন্তু আপনার খালি হসপিটাল আউটডোর ওপেন, মানে ডেন্টালের। তো এখন ইভেন ইউএসএ তো আপনার ক্লোজ শাটডাউন করে দিছে ম্যাক্সিমাম স্টেটে। তো বাংলাদেশের কনটেক্সটে আসলে আমি যেটা বলবো যে আপনার কোনো রোগীর যদি করোনা থাকবে না থাকবে না সেটা মূল কথা না। কথাটা হচ্ছে একটা চেম্বারে যে আসবে তো ডাক্তারকে আপনার এডুকুয়েট WHO স্ট্যান্ডার্ড যেটা আছে, আইএসও স্ট্যান্ডার্ড, মানে পিপিই তার থাকতে হবে ওই পেশেন্টকে ট্রিট করার জন্য। তো যেটার এই মুহূর্তে সাপ্লাই খুব শর্টেজ আমরা যতটুকু জানি। এখন বাংলাদেশে হয় সামহাও বিভিন্ন গার্মেন্টস ম্যানুফ্যাকচার দিয়ে হয়তো অনেকে কালেক্ট করতেছে, কিন্তু এটা কতটুকু কোয়ালিটি কন্ট্রোল করছে নোবডি ইজ শিওর। তো এই কারণে ম্যাক্সিমাম ডাক্তারই ভাবতেছে যে আমরা এই রিস্কটা নিব না, কারণ পেশেন্ট আসলে নাম্বার ওয়ান তার সমস্যা, তার ইউনিট কন্টামিনেট হওয়ার চান্স থাকে, ইভেন ইফ ডেন্টাল অ্যাসিস্ট্যান্টও। তো এটা আসলে ভাইস ভার্সা, এটা পেশেন্টেরও রিস্ক থাকে অনেক সময়। আর হসপিটাল যেভাবে ওরা মেনটেন করে, হসপিটালের হাইজিন যেভাবে মেনটেন করে, যেভাবে ক্লিন করে, ওদের ক্লিনিং করার লোক আছে আলাদা। আর এখন তো আপনার এই আউটব্রেক হওয়ার পর গভর্নমেন্টও অনেক কশাস। তো হসপিটালগুলো ওইভাবেই কেমিক্যাল এবং বিভিন্ন ডিসইনফেক্টেন্ট দিয়ে ওরা ক্লিন করে মেনটেন করছে। তো আমার মনে হয় এটা আসলে মোটামুটি সেফ। আর হসপিটালে আমি যেটা দেখলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আমার এক কলিগের সাথে আমার কথা হলো, তো কোনো পেশেন্ট গেলে তো তারা কয়েকজন ডাক্তার একসাথে অবজার্ভ করে। মানে জিনিসটা এরকম না যে একজনই খালি দেখতেছে। তো ওই পেশেন্টের পালস বা ভাইটাল সাইন কোনো কিছু আছে নাকি, দেখা গেল যে তার নর্মাল এমবিবিএস যে ডাক্তার কলিগও আছে সেও হয়তো ওখানে আছে। সো দে মেক আ কুইক ডিসিশন যে ওকে ট্রিটমেন্ট করবো নাকি করবো না, বাট হি ইজ সেফ টু ট্রিট। একটা চেম্বারে দেখা গেল যে ওইটা এক ডাক্তারের পার্সোনাল ডিসিশনের উপর ডিপেন্ড করে, সো উইচ ইজ কোয়াইট রিস্কি। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি বা আপনাকে আবার বলতে চাচ্ছি, যেটা যে ডেন্টালের পেশেন্টদের যখন কাজ করা হয় প্রচুর পরিমাণে কিন্তু অ্যারোসল, যেটা ডক্টর নাফিস আগে বলেছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ড্রপলেটস কিন্তু বের হয়, যেটা হয়তো ইউনিটের বিভিন্ন জায়গায় লেগে থাকে অথবা রুমে। আমরা তো জানি যে কন্ট্রোভার্সি আছে যে এটা এয়ারবোর্ন অথবা এয়ারবোর্ন না, হোয়াট এভার, বাট এটা তো কয়েক জায়গায় এসেছে অলরেডি যে এটা এয়ারবোর্ন। তো এটা যদি থাকে সেখান থেকে কি রুগীদের পরবর্তী যে রুগী আসবে তার রিস্কটা কতটুকু বাড়বে?
নাম্বার ওয়ান হচ্ছে মুখের ভিতর ওরাল ক্যাভিটিতে যখন ডেন্টিস্ট কাজ করবে, তো ওখান থেকে যে অ্যারোসলটা হবে এটা কিন্তু পেশেন্টের নিজের শরীরেও লাগবে। মানে এটা স্প্রেড ডেন্টিস্ট না হয় আপনার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ফেস মাস্ক এগুলো পরা থাকলো, কিন্তু পেশেন্টের কাপড়ে লাগতে পারে, পেশেন্টের মাথায় চুলে লাগতে পারে, মানে এটা কন্ট্রোল করা যাবে না অ্যারোসলটা, নাম্বার ওয়ান। তো নাম্বার টু হচ্ছে এটা অবশ্যই অন্য পেশেন্টদের ক্ষেত্রে এটা খুব রিস্কি। তো এই কারণে এখন যেমন কিছু ডিভাইস ডেভেলপমেন্ট কোম্পানি তারা কিছু ক্লিনিক্যাল ডিভাইস ডেভেলপ করতেছে, যে ওরা যদি ভাইরাসটার যে আরএনএ স্টেইন আছে ওইটার এগেনস্টে যে ইউভি লাইটের মতো কোনো লাইট দিয়ে লুমিনেন্ট করা যায় নাকি, যে আপনি স্প্রে করলে ভাইরাসটা স্টেইন হবে, তো তখন ওরা ক্লিন করবে। কিন্তু এগুলা তাও এখন মানে ওগুলা এখনো মার্কেটে আসা অনেক দেরি। অ্যাভেলেবল না। হ্যাঁ সেটাই। স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলেই অ্যাভেলেবল না। আমি আপনার কাছে আরেকবার আসবো, তার আগে আমি ডাক্তার নাফিজের কাছে একটু জানতে চাবো যে বাংলাদেশের প্রেক্ষিতে, হ্যাঁ, যে দেখেন উন্নত বিশ্বে এত ওরা কনশাস হাইজিন সবকিছু মিলায়, আমাদের দেশের প্রেক্ষিতে যে আমাদের যেসব ডাক্তাররা এখনো সেবা দিয়ে যাচ্ছেন, স্পেশালি সরকারি মেডিকেল গুলার আউটডোর কিন্তু সব খোলা, সেখানে ডেন্টাল সার্জনরা চিকিৎসা দিচ্ছেন, এবং আমি যদি ভুল করে না থাকি তাহলে আমি যতটুকু জানি এখন পর্যন্ত 2 জন বিডিএস সার্জন, ডেন্টাল সার্জন করোনা ভাইরাসে আক্রান্ত। সেক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার গাইডলাইন কি থাকবে? সেই সাথে আমি আরেকটু প্রশ্ন করব, প্রশ্ন না ঠিক আপনার কাছে আমি জানতে চাবো, আমি জাস্ট কয়েকদিন আগে একটা শো দেখেছিলাম বাংলাদেশের একটা ন্যাশনাল চ্যানেলে, যেখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় উপমহাপরিচালক স্যার উনি একটা পরামর্শ দিয়েছেন ডেন্টাল সার্জনদের জন্য বা ইএনটি যারা মুখে গহ্বরে কাজ করবে তাদের জন্য একটা পরামর্শ দিয়েছে যে যখন একজন সার্জন বা ডাক্তার এক্সামিন করবে তখন যাতে উনি শ্বাস বন্ধ করে এক্সামিনটা করে, যদি শ্বাস নিতে হয় তাহলে যাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে অন্য কোনো সোর্স থেকে উনি শ্বাস নেয়। তো এই ব্যাপারেও আপনি একটু আমাদেরকে প্লিজ বলবেন। ধন্যবাদ দরকার। হ্যাঁ, আসলে যখন আমাদের তো বাংলাদেশে এখন আমাদের যারা ডেন্টাল সার্জনসরা আছে তারা তো সবাই এখন আমি বলবো যে তারাও ফ্রন্ট লাইনার। কারণ আমাদের কি শুধু এটাও কিন্তু ভাবতে হবে যারা করোনা পজিটিভ বা যারা করোনা সাসপেক্টেড তাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে ডেন্টাল ইমার্জেন্সি হতে পারে। সো তারাও কিন্তু ফ্রন্ট লাইনার, এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের ডেন্টাল সার্জন যারা মিনিস্ট্রি অফ হেলথের সরকারি হাসপাতালে এখন এই মুহূর্তে ডিউটি করছেন, গ্র্যাজুয়ালি কিন্তু 2 জন অলরেডি আক্রান্ত। তো আমরা চাবো না যে আমাদের আর কোনো কলিগ এভাবে আক্রান্ত হোক। তো যাই হোক, আমি একদম টেকনিক্যাল পয়েন্টে চলে যাই সরাসরি। আমাদেরকে বুঝতে হবে, আসলে আমাদের ডেন্টাল সার্জনদেরকে বুঝতে হবে যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস। আমি একটু বলি, একটা তথ্য দিই। আমরা বলতেছি অ্যারোসল একটা এনভায়রনমেন্ট না, অ্যারোসোলাইজেশন হয়ে যায়। অ্যারোসোলাইজেশনটা কেমনে হয়? 3টা কারণে হয়। মেইনলি হচ্ছে যখন এই কাফ মানে কাশি বা হাঁচি বা ইনহেলেশন এক্সহেলেশন, ইংলিশে বলেছে কাফ, স্নিজ এবং এক্সহেলেশন। যখন একটা মানুষ, আমরা সাধারণভাবেই কাশিটা দিই, আমাদের একটা ড্রপলেটস বের হয়, সাধারণত এটা গড়ে 6 মিটার পর্যন্ত যায়। দুঃখিত, 6 মিটার না, এটা হচ্ছে 2 মিটার পর্যন্ত যায়। আর যদি আমরা হাঁচি দিই, মানে কাশি দিলে যাবে হচ্ছে 2 মিটার পর্যন্ত, আর যদি আমরা হাঁচি দিই তাহলে এটা একদম 5 থেকে 6 মিটারের মতো যায়। আর নর্মালি এই ধরনের উপসর্গ যাদের থাকে, কাশি বা জ্বর, তাদের কিন্তু ইনহেলেশন এবং এক্সহেলেশন মানে শ্বাস নেওয়া এবং বের করা, এর মধ্যে থেকেও কিন্তু তাদের ড্রপলেটস বের হয়। সেটা হচ্ছে এভারেজে 1.5 মিটার থেকে 2 মিটারের মধ্যে যায়। এখন একটা পেশেন্ট আসলো ডেন্টাল ট্রিটমেন্ট, তার হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্ট তাকে আমার করতে হবে। কথার কথা, যদি আমাকে তার ট্রিটমেন্ট করতে হয় আর তার ট্রিটমেন্টের কোনো স্টেপসে যদি আমাকে কোনো টারবাইন মেশিন ঘুরাইতে হয়, হ্যান্ডপিস যেটাকে আমরা বলি, ধরেন একটা ক্যাভিটি হলো, ক্যাভিটি এটা জাস্ট আমি প্রতীকী অর্থে বলছি, সিম্বলিক অর্থে বলছি। আমরা কিন্তু গাইডলাইনে বলা আছে যে এটা কম করতে হবে, জাস্ট আমি এটা গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। তো তাহলে কি হবে, ওই টারবাইনটা যত, এটা কিন্তু প্রায় অনেক রোটেশন, মানে 1 লাখ রোটেশন পার মিনিট স্পিডে কিন্তু এটা ঘোরে। তখন কি হবে, সব মিলে একটা ধোঁয়া তৈরি হয়ে যাবে। এই ধোঁয়া তৈরি হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে তার ড্রপলেটস নর্মালি তার কাশি এবং হাঁচি এবং নর্মাল এক্সেলারেশনের কারণে যত মিটার যেত, সেটার বাইরে গিয়েও পুরা যে আমার যে ডেন্টাল ক্লিনিকটা আছে পুরো ঘরের ভিতরেই এটা থাকবে। এখন মজার বিষয় হলো, অলরেডি বিভিন্ন রিসার্চ আর্টিকেল বের হয়েছে, তারা বলছে যে এই ভাইরাস কিন্তু 72 ঘন্টা পর্যন্ত, যদি অ্যারোসল ক্রিয়েট হয় 72 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু থাকবে ওইখানে। ঠিক আছে, দেখা গেছে যে এটা 72 ঘন্টা পর্যন্ত প্লাস্টিকে এবং স্টেনলেস স্টিলের যে সার্ফেস গুলো আছে সেখানেও থাকবে। 24 ঘন্টা পর্যন্ত কার্ডবোর্ড সার্ফেসে থাকতে পারে। এইভাবে বিভিন্ন, এখন একটা ডেন্টাল ক্লিনিকের যে সেটআপ, এর সবগুলোই কিন্তু ডেন্টাল ক্লিনিকের মধ্যে থাকে।
সো ডেন্টাল সার্জনদেরকে খুব সচেতন হতে হবে। যদি আমাদের ডেন্টাল সার্জনরা এখন এই মুহূর্তে ইমার্জেন্সি কেয়ারে থাকে, তাদের অবশ্যই নিজস্ব প্রোটেকশন, যেটাকে আমরা পিপিই বলছি, হ্যাঁ, পিপিইর মধ্যেই তাদেরকে থাকতে হবে, হ্যাঁ, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এর বাইরে যেহেতু তারা ওরাল ক্যাভিটি একেবারে 3 ফিট 4 ফিটে একদম ক্লোজ প্রক্সিমিটির মধ্যে তারা কাজ করবে, তাদেরকে কিন্তু একটা রেসপিরেটরি প্রোটেকশন নিতে হবে, যেটাকে বলা হচ্ছে N95 মাস্ক। এর বাইরেও এডিশনাল প্রিকশন হিসেবে তাদেরকে ফেস শিল্ড ব্যবহার করতে হবে, মানে একটা এডিশনাল প্রিকশন। প্রোটেকশন। এই 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 জিনিসগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন আমি আরেকটু ইমফ্যাসিস করতে চাই, এটা হচ্ছে তার নিজস্ব প্রোটেকশন লাগবে, কারণ আমরা কিন্তু জানি না যে এই ব্যক্তি করোনা পজিটিভ না নেগেটিভ, তাই না? আমাদের এখানে কিন্তু 3 ধরনের পেশেন্ট আসতে পারে। আমি যদি সেটা একটু সুন্দর করে আপনাকে বুঝাই বলি, এটা সবাইকে বুঝতে হবে। এখন আমি একজন ডেন্টাল সার্জন, আমি কিন্তু কালকে হসপিটালে যাব। সো আমার মানসিক প্রিপারেশনটা কি? আমার মানসিক প্রিপারেশন হচ্ছে আমি যখন আমার ডিপার্টমেন্টে যাব ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য, এটা একটা রোস্টার আকারে হচ্ছে, আমার কিন্তু প্রতিদিন ডিউটি নাই, হ্যাঁ। তো আমাদের যেটা প্ল্যান থাকে এখন এই মুহূর্তে মালয়েশিয়া সহ অন্যান্য সব দেশেই, ইনফ্যাক্ট এটা বাংলাদেশেও ফলো করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি যে এখন আমাদের কাছে 3 ধরনের পেশেন্ট আসবে। এটা হচ্ছে ওই যে আমি বললাম না এর একটু আগে, যে আমার টেলিস্ক্রিনের পরে আমি যাকে অ্যালাউ করব আমার কাছে আসার জন্য, আমি সেখান থেকেই শুরু করলাম। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে 3 ধরনের পেশেন্ট আসতে পারে। একটা হচ্ছে যে তার কোনো করোনা ভাইরাসের কোনো উপসর্গ নাই, অথবা তার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, কোনো এপিডেমিওলজিক্যাল মানে ওই এরিয়াতে তার ঘোরারও কোনো লিঙ্ক নাই, ধরে নিচ্ছি তারা ক্লিন, কিন্তু আমি তাদেরকে ডাউট করব, জানি যে করোনা ভাইরাস কিন্তু 14 দিনের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, কোনো সাইন সিমটমস থাকে না, তাহলে এটাও কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার। সো এটা যদি একটা কোহোর্টে মানে একটা ক্লাস্টারের পেশেন্ট হয়, আমার সাথে আরো 2টা গ্রুপের পেশেন্ট আসতে পারে। একটা হচ্ছে এসে বলতে পারে যে আমার করোনা ভাইরাসের সব উপসর্গই আছে, জ্বর, কাশি, ঠান্ডা, কিন্তু আমি জানি না আমি কোভিড-19 পজিটিভ কিনা, ঠিক কিনা, মানে আমরা জানি না অফিসিয়ালি ইজ আইডেন্টিফাইড কিনা। আরেকটা গ্রুপ থাকবে যারা অলরেডি কোভিড-19 আইডেন্টিফাইড, মানে আমার কাছে 3টা, আমাদের কিন্তু কোভিড-19 যারা আইডেন্টিফাইড, যারা কিনা কুয়েত মৈত্রী হসপিটাল সহ অন্যান্য ডেডিকেটেড হসপিটালে আছে, তাদের মধ্যেও কিন্তু আমাদের কিন্তু ডেন্টাল সমস্যা মানে ইমার্জেন্সি প্রবলেম হতে পারে, কারো অ্যাবসেস হতে পারে, কারো সোয়েলিং হতে পারে, তাকেও কিন্তু ট্রিট করতে হবে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। সো 3টা কন্ডিশনের রোগী আমার কাছে কিন্তু আসবে। এখন যদি আমার কাছে এখন আমার কাছে 3টা ক্লাস্টার আছে, এখন যদি আমি একটা ক্লাস্টার নিয়ে চিন্তা করি যে আচ্ছা এই একটা রোগী আসলো যার কিনা হচ্ছে ওই উপসর্গ আছে, তাহলে ডেফিনেটলি আজকের দিনে মানে এখন তো করোনা ভাইরাস আমাদের উহান থেকে শুরু হয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মের দিকে আমরা চলে যাচ্ছি, এতদিনে কিন্তু অনেক সময় পার হয়ে আসছে। এখন কিন্তু আর আমি কোনো রিস্ক নিব না। আমার সামনে যদি কোনো রোগী থাকে জ্বর, কাশি, ঠান্ডা, আমি তাকে তার হিস্ট্রি নিয়ে যদি জানি যে তার 5 থেকে 6 দিনের উপরে তার আছে, আমি চেষ্টা করব তাকে কোভিড-19 টেস্ট করার জন্য ডেডিকেটেড লোকেশনে তাকে রেফার করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। জি, এটা আমি কি কন্টিনিউ করব না আমি আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। হ্যাঁ, আর এর বাইরে যারা কিনা আছে যে বলছে যে না আমার কোনো হিস্ট্রি নাই, আমার কোনো সিমটমসও নাই, এখন ওই যে আমি তাদেরকে ট্রায়াস করলাম, টেলিস্ক্রিনে ট্রায়াস করলাম, আরেকবার তাদেরকে আমি ফিজিক্যালি ডেন্টাল ক্লিনিকে ঢোকার আগে, এটা হচ্ছে ক্লিনিকে ঢোকার আগে আমি তাদেরকে ট্রায়াস করব যে তার পেইনের মাত্রাটা কতটুকু, হ্যাঁ, তার পেইনের যদি মাত্রা অনেক বেশি হয়, তার কমপ্লেনটা যদি খুবই মানে এক্সক্লুসিভ একটা কমপ্লেন হয় যেটা আসলে ডেন্টাল ম্যানেজমেন্টের এখন প্রয়োজন আছে, তাহলে আমি ডেন্টাল ক্লিনিকে নিয়ে তাকে আমি ম্যানেজমেন্ট দিব। সেখানেও 3টা ভাগ বলা আছে, জার্নাল অফ ডেন্টাল রিসার্চ 3টা সাজেশন আমাদেরকে দিয়েছে এবং আমরা এটা এখানে ফলো করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে আমরা চেষ্টা করব তাকে কনসালটেশন করে ব্যাক করে দেওয়ার এবং 2 উইকস পরে আসার জন্য। যদি একান্তই সম্ভব না হয়, এটাকে আমরা বলছি যে ইলেকটিভ কেয়ার। আর যদি একান্ত এটা যদি সম্ভব না হয়, তাহলে সেকেন্ডলি আমরা বলবো হচ্ছে আর্জেন্ট কেয়ার। আর্জেন্ট কেয়ারে বলা হচ্ছে আমরা ফার্মাকোলজিক্যাল মানে ওষুধপত্র দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করব। আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিতে পারি, আমরা তাকে অ্যানালজেসিক দিতে পারি এবং তাকে আবার চলে যেতে বলবো এবং ক্লোজ ফলো আপে রাখবো ওভার দ্য টেলিফোন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার। দ্যাট মিনস এটা আমাকে পারফর্ম করতে হবে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাকে ডেন্টাল ট্রিটমেন্ট পারফর্ম করতে হবে। এবং এখানে 2টা ভাগ বলা আছে, যদি আমাকে এমন একটা কন্ডিশন হয় যে ডেডিকেটেড কোভিড-19 আইডেন্টিফাইড পেশেন্টকে ট্রিট করতে হবে, তাহলে আমরা সেই পেশেন্টগুলোকে দিনের শেষ ভাগে অ্যাপয়েন্টমেন্ট রাখবো এবং তাদের জন্য এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সাথে একটা আইসোলেট ডেন্টাল চেয়ার ওপেন করা হয়েছে, যার ফ্লোরকে আমরা রেড কালার দিয়ে মার্ক করা হচ্ছে এবং দিনের শেষ ভাগে আমরা তাকে ট্রিটমেন্ট করব। আর অন্যান্য যারা আছে করোনা ভাইরাসের উপসর্গ আছে কিন্তু এখনো কোভিড-19 টেস্ট হয় না, কিন্তু
কন্ডিশন খুবই সিরিয়াস, তাকে আমার ট্রিট করতে হবে, তার পেনের ম্যানেজমেন্ট করতে হবে, তাকে আমরা ডেন্টাল ক্লিনিকে নিব, হয়তোবা তাকে অরেঞ্জ কালার মার্ক করা হয়েছে, তাদেরকে আমরা ট্রিটমেন্টটা দিব। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার অপুর কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে লকডাউন একটা সিচুয়েশন, হ্যাঁ, মানুষজন কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না, তো অনেকেই আমি দেখছি যে আমার পরিচিত যারা ডেন্টাল সার্জন তারা সবাই বলতেছেন যে ম্যাক্সিমাম রোগীদের কমপ্লেইনটাই হচ্ছে এখন মাড়ি দিয়ে রক্ত পড়ছে। তো এই ব্যাপারটা কি আপনি একটু বলবেন যে কেন এই সমস্যাটা হচ্ছে বা এটার প্রিভেনশনটা কিভাবে করা উচিত, মানে কি করা উচিত, মানে বাসায় যারা আছে এটা কি ব্রাশ না করার কারণে, যেমন অনেকে মনে করে ওকে আমি তো সকালবেলা বেরোচ্ছি না, হয়তো আমি ব্রাশ করলাম না, এই টাইপের কোনো কিছু আছে? আপনি কি একটু এটা নিয়ে বলবেন? আসলে এটার তো এক্সাক্ট কজ কি এটা তো বোঝা টাফ, তবে টেকনিক্যালি এখন ওভারঅল হাইজিনটা মেনটেন করা খুব জরুরি। কারণ রিসেন্ট কিছু পাবলিকেশন হয়েছে লাস্ট 2 সপ্তাহের ভিতর যে এই করোনা ভাইরাসের ট্রান্সমিশন কিন্তু আপনার ফিকো ওরাল রুট, মানে মুখ গহ্বর দিয়ে ট্রান্সমিট হওয়ার চান্স অনেক বেশি, এবং এটা হচ্ছেও। এবং স্যালাইভা একটা ইম্পর্টেন্ট বায়োমার্কার হিসেবে কাজ করতেছে যারা করোনা ডিটেকশন কিট ডেভেলপ করতেছে। সো এখন টুথব্রাশ করা, মাউথওয়াশ ইউজ করা, আমার মনে হয় এখন নর্মাল যে হাইজিন যেটা সবাই মেনটেন করতো, বাসায় আরো বেশি হাইজিন মেনটেন করতে হবে টেকনিক্যালি। কারণ বাসায় থাকলে আপনার দেখা গেল যে লেজার টাইম বেশি যায়, অফিসে থাকলে তো ধরেন আপনার বাইরের একটা এনভায়রনমেন্ট থাকতো, কিন্তু বাসায় থাকলে অনেকে হয়তো একটু রিল্যাক্স থাকে যে না আমি তো আজকে সারাদিন যাইনি বা এটা, কিন্তু আমার মনে হয় তাদের রেগুলার হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি আগে দেখেছিলাম যে সার্স যখন হয়েছিল তখন একটা কয়েকটা জার্নালে এসেছিল যে পভিডন আয়োডিন দিয়ে গার্গেল করলে যে ওই সময় অনেককে অ্যাডভাইস করা হয়েছিল যে এটা ভাইরাসাইডাল এফেক্ট আছে। তো এক্ষেত্রে কি ধরেন আমাদের যে যারা মানুষজন আছেন বাসায় যারা একটু সতর্ক থাকতে চাচ্ছেন তারা কি এটা ইউজ করতে পারেন? টেকনিক্যালি এনি প্রিকশন ইজ গুড, মানে যে কোনো ধরনের প্রিকশন নেওয়া ভালো। কারণ আপনি যদি করোনা ভাইরাসের মেইন প্যাথোজেনেসিসটা জানেন যে এটা স্পাইক টু প্রোটিন থাকে, এবং এটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম টু রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এখন এটা ডিপেন্ড করে পার্সনটার বডির নর্মাল ইমিউনিটির উপর, এবং তার কোনো আন্ডারলাইন ডিজিজ আছে নাকি, কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, কারো লাং ডিজিজ থাকে। এখন পার্সন টু পার্সন এখানে ভ্যারি করে টেকনিক্যালি, কিন্তু যে কোনো ধরনের হাইজিন মেনটেন করা ভালো। তবে এটা কোনো সাইন্টিফিক প্রুফ এখনো দেখা যায় নাই যে পভিডন আয়োডিন দিলে করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা কার্যকর কিনা, সেটাই। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আপনার অনেকগুলা পাবলিকেশনসও আছে, এখন কি আমরা বিশ্বের মানুষকে কি কিছু আশার কথা শোনাতে পারি যে কোনো ভ্যাকসিনেশন? কারণ আমরা খালি শুনতেছি যে ভ্যাকসিন, আমেরিকায় দেখলাম যে 2 দফায় হয়তো ট্রায়াল দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি কি একটু আলোকপাত করবেন? টেকনিক্যালি আমি একটু আগেও পোর্টাল দেখতেছিলাম, আমাদের যে ইন্টারনাল পোর্টাল আছে, যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার ক্লিনিক্যাল ট্রায়াল এখন চলতেছে কোভিড-19 উপর প্রায় 745টা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে। এখন ফেজ 3-তে গেছে হচ্ছে 134টা ট্রায়াল। এর মোস্টলি হচ্ছে ডিজিজ পেশেন্ট ট্রিট করার জন্য। ভ্যাকসিনের জন্য তো বড় বড় কোম্পানিগুলো ওয়ার্ল্ডে কাজ করতেছে। যেমন রিসেন্টলি অক্সফোর্ড ইউনিভার্সিটির জেনার ইনস্টিটিউট তারা একটা রিপোর্ট দিয়েছে যে তারা ফেজ 1 হিউম্যান ট্রায়াল তারা শুরু করবে খুব শীঘ্রই, এবং তারা দেখবে, হ্যাঁ ভ্যাকসিনের, হ্যাঁ অক্সফোর্ড ইউনিভার্সিটি জেনার ইনস্টিটিউট, এবং তারা দেখবে যে পেশেন্টের ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে সাধারণত কি করে। সাধারণত ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার 20 থেকে 100 জন নর্মাল হেলদি পেশেন্ট তারা পার্সন নেয়, এবং তারা দেখবে যে ড্রাগটা সেভ আছে নাকি, এবং কোনো সাইড এফেক্ট হয় নাকি, কোনো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় নাকি, কারণ এখানে ইমিউনো রিজেকশনের একটা চান্স থাকে ভ্যাকসিনের ক্ষেত্রেও। তো ফেজ 1টা যদি ট্রায়াল হয়, তো ওরা এখন চিন্তা করতেছে যে যদি ফেজ 1-এর পর ফেজ 2 যায়, সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল আউটব্রেক, এখানে ব্যুরোক্রেটিক প্রসেসগুলোতে সময় এখন তুলনামূলক অনেক কম লাগতেছে। আগে যেখানে সিডিসি বা এফডিএতে একটা অ্যাপ্রুভালের জন্য 8 থেকে 9 মাস সময় লাগতো, এখন সেখানে 3 থেকে 4 দিন, মানে 24 ঘন্টা তারা প্রসেস করতেছে ওভার দ্য ফোন, ওভার দ্য ইন্টারনেট। সো ফেজ 1-এর পর যদি তারা দেখে যে তারা অ্যাপ্রক্সিমেটলি 70% সাকসেস রেট তারা পায়, তো অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা আশা করতেছে অ্যাটলিস্ট হেলথ কেয়ার ওয়ার্কার আর ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্কার যারা, তাদেরকে দে ওয়ান্ট টু প্রোভাইড দিস উইদিন সেপ্টেম্বর। মানে এটা অলরেডি নিউজেও আসছে। তারপরেও যদি সেপ্টেম্বর হয় তাও অনেক মাস। কারণ আপনার সাকসেস রেট হতে হবে হেলদি পেশেন্ট, কারণ এখন ওরা হয়তো 120 থেকে 100 জনের ভিতর করতেছে, এরপরে আপনার 100 থেকে 300 জন লাগবে। তো এদের আপনার এথিক্যাল পারমিশন আছে, এদের ইনফর্ম কনসেন্ট আছে,
মানে অনেক প্রসিডিউর টেকনিক্যালি, এবং যেসব দেশগুলো ধরেন ডেভেলপ করতেছে ইংল্যান্ড বা ইউএসএ, এখানে আপনার হিউম্যান রাইটস অনেক স্ট্রং। তো আপনার ইনফর্ম কনসেন্ট নিতে গিয়ে ওদের অনেক ল এবং অনেক কিছু ওদের ফলো করতে হয়, মানে এত ইজি না ব্যুরোক্রেটিক কাজের জন্য। আচ্ছা, আপনি কি, যেহেতু আমরা সময় মোটামুটি শেষের দিকে চলে আসছে, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে খালি এতটুকু বলতে চাবো যে সবচেয়ে ভালো যে সাজেশন দিচ্ছে এখন সবাই, স্টে হোম স্টে সেফ। এটাতে যেমন আপনিও সেফ থাকবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারও সেফ থাকবে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের দর্শক বা বাংলাদেশের আমার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তারা অলওয়েজ কমপ্লেন করে যে ডাক্তাররা সময় দেয় না বা ডাক্তাররা যাচ্ছে না। ইউরোপে আমেরিকায় কিন্তু আপনার কোভিড পেশেন্ট হলেও তাকে হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে সিমটম খুব সিভিয়ার হলে কল করতে, তারা পিক করবে। ইভিন ইফ এখানে কিন্তু কোভিড টেস্টও করে না, ওদের কথা হচ্ছে তুমি বাসায় আইসোলেটেড হয়ে থাকো, কারণ তারা তাদের হসপিটাল সেফ রাখতে চায়। কারণ এখন হাসপাতাল, নার্স, মেডিকেয়ারের লোকজন সেফ থাকা মানেই হচ্ছে সবার সেফটি। সো এখন মানে প্যানিক না করলেই আসলে আমার মনে হয় এই মুহূর্তে বেটার, কারণ প্যানিক করে লাভ হচ্ছে না। ধন্যবাদ ডক্টর এহসানুল হক অপু আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার এই ব্যস্ত সময় থেকে। আমি ডাক্তার নাফিজের কাছে আসব। ডাক্তার নাফিজ, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, যেটা আমি উত্তরটা পাইনি, যে আমাদের মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় উপপরিচালক স্যার বলেছিলেন যে শ্বাস বন্ধ করে রোগী দেখা, তো এরকম কি কোনো জার্নালে আপনি পেয়েছেন? যেহেতু আপনি না, আসলে জি আমি এটা শুনেছি তো। স্যার আমাদের অনারেবল একজন ব্যক্তিত্ব, নিশ্চয়ই উনি যেহেতু বলেছেন, এটা নিশ্চয়ই কোনো উনি 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 হয়তো বা এটার কোনো ওনার কোনো রেফারেন্স বা এভিডেন্স আছে। আমি ব্যক্তিগতভাবে এই সম্পর্কে সার্চ করে আমি এখনো কিছু পাই নাই। তবে আসলে কি স্যারের বলার নিশ্চয়ই কোনো যুক্তি আছে, যে আমাদের তো বাংলাদেশে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। পিপিই সংকট আছে, তারপর হলো N95 মাস্কের সংকট আছে। সো এই সংকটের কিন্তু এর বাইরেও তো আমাদের ডাক্তাররা কিন্তু এখন বলতে গেলে আমি যেটাকে বলি, তারা ব্যাটেল ফিল্ডে আছে। সো ব্যাটেল ফিল্ডে দেখা যায় অনেক সময় আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে না, তাই বলে কি আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে আসবো? তো সেটা তো না, ওই জন্যই হয়তো বা স্যার ওই কথাটা বলেছেন। তো আমার মনে হয় কথাটাকে আসলে আমরা পজিটিভলি নিব, এটাই হচ্ছে আমার একটা অবজারভেশন। তবে হ্যাঁ, এটার কোনো সাইন্টিফিক যদি গাইডলাইন থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে, নিশ্চয়ই এটা স্যার নিশ্চয়ই পরে কোনো সময় সুযোগ করে উনি সবার সাথে শেয়ার করবে। সায়েন্টিফিক গাইডলাইন থাকলে আসলে মানে জিনিসটা অ্যাকসেপ্টেন্স রেটটা একটু ভালো হয়। এখন পর্যন্ত যতগুলা গাইডলাইন আসছে বা রিসার্চ পাবলিকেশন আসছে, অন্তত আমার চোখে পড়ে নাই। আচ্ছা, মানে এরকম কোথাও নাই যে আপনি হয়তো শ্বাস বন্ধ করে রোগী দেখলে আপনার সংক্রমণের চান্স কম থাকবে? আবার অনেক সময় হয় যে অনেকের নিজস্ব প্রাইভেট প্র্যাকটিসে বা নিজের ক্যারিয়ারে তার অনেক অভিজ্ঞতা থাকে, হয়তোবা সেটার কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো ডাটাবেস দিয়ে এটার কোনো প্রুফ দেওয়া থাকে না, হয়তোবা উনি তার নিজের অভিজ্ঞতা থেকেও বলে থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এখনো যদি আমরা রিসার্চ ব্যাকগ্রাউন্ডের জাস্টিফিকেশন দিয়ে বলতে চাই, মানে যেটাকে আমরা এভিডেন্স বেসড বলি, অন্তত আমার চোখে এটা পড়ে নাই, বা অন্য কাউকেও দেখি নাই যে এটাকে কোট করে কোনো রেফারেন্স এখন পর্যন্ত আসছে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার নাফিজ। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাবেন? হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখন বাংলাদেশে লকডাউন বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে লকডাউনকে সফল করতে পারছি না। হ্যাঁ, যদি একটা সমষ্টিগত জনসংখ্যার মধ্যে 20 ভাগ জনগণ লকডাউনকে ফলো করে আর বাকি 80 ভাগ না করে, তাহলে কিন্তু একটা সমাজে বা একটা কমিউনিটিতে এই লকডাউন সাকসেসফুল হবে না। তো আমি মনে করি যে এটা একটা সময় আসছে যেখানে আমরা আসলে আমরা যে আমাদের যে বেসিক শিক্ষাটা, সেটা আমরা যাতে এখানে শো করি যে না, আমরা আমাদেরকে বলে দেওয়া যে ইনস্ট্রাকশনস গুলো আছে এটা প্রপারলি আমরা ফলো করব। আমরা এটাও মানি যে বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ, এখানে আসলে অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে মেজারমেন্টস যত ইজিলি যেটা মালয়েশিয়ায় করা যাচ্ছে বা ইউরোপে বা আমেরিকাতে হয়, আমাদের দেশে হয় না। তারপরেও আমাদের নিজেদের তরফ থেকে চেষ্টা থাকতে হবে সর্বোচ্চভাবে, হ্যাঁ, যে যতটা সম্ভব করা যায়। যদি আমরা জনগণরা সাহায্য করতে পারি, তাহলে সরকার যে সমস্ত মেজারমেন্ট নিচ্ছে, তাহলে সেইগুলো একসাথে মিলে হয়তোবা পরিস্থিতির একটা উন্নতি হবে। কিন্তু পরিস্থিতির আসলে উন্নতি হওয়ার কিন্তু কোনো নমুনা গত 3-4 দিন যাবত, অন্তত 7 দিন যাবত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রতিদিন আমাদের দেশে কিন্তু এভারেজ এখন 300 থেকে 350 কেস নতুন আক্রান্ত হচ্ছে। এটা হচ্ছে অফিসিয়াল কেস, যদিও অনেকে বলে টেস্ট কম হচ্ছে, টেস্ট বেশি কি হলে কি হবে আমি জানি না। 2 নাম্বার হচ্ছে যে আমাদের কিন্তু প্রতিদিন এভারেজ 8 থেকে 10 জন কেস মারা যাচ্ছে, এটাও হচ্ছে অফিসিয়াল। আনঅফিসিয়াল ডাটা আমরা জানি না, সতর্ক হতে হবে আমাদেরকে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ।
আমি আবারও ধন্যবাদ জানাতে চাই ডাক্তার এহসানুল হক অপু এবং ডাক্তার নাফিস জামায়াতকে তাদের এই বিজি স্কেজুয়াল থেকে বা অনেক ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবাই কিছু না কিছু ভাবে উপকৃত হয়েছেন, জানতে পেরেছেন যে কোন কোন সমস্যা হলে আপনাদের এখন ডাক্তারের কাছে, ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। এর মধ্যে আসলে স্কেলিং বা এস্থেটিক ফিলিং, যেগুলা এস্থেটিক অবভিয়াসলি, ওগুলার জন্য আপাতত আপনারা যাওয়ার দরকার নেই, কারণ গেলে হয়তো আপনি করোনা ভাইরাসের সোর্স নিয়ে আপনার বাসায় আসবেন, আপনার পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিকভাবে শক্ত থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।